হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা পড়ছিলাম চ্যাপ্টার ওয়াইজ স্পেকট্রাম। আমি 1 to 4 চ্যাপ্টার আগেই কমপ্লিট করে দিয়েছি এবং তাদের ইম্পর্টেন্ট এমসিকিউসগুলোও আমি কমপ্লিট করেছি। আজকের ভিডিওতে আমরা চ্যাপ্টার 5 স্টার্ট করব। চ্যাপ্টার 5-এর ফার্স্ট পার্ট আজকের ভিডিওতে আমি প্রোভাইড করছি। সো লেটস গেট ইনটু দ্য লেসন। দ্য ব্রিটিশ ইম্পেরিয়াল হিস্ট্রি। আজকের ভিডিওতে আমরা ফার্স্টেই জানবো ব্রিটিশ ইম্পেরিয়ালের কী হিস্ট্রি ছিল, তারা ঠিক কীভাবে ভারতে এসেছিল, ভারতে তারা কী উদ্দেশ্যে এসেছিল এবং কীভাবে ধীরে ধীরে ভারতে তারা সাম্রাজ্য বিস্তার করে। তো ব্রিটিশ ইম্পেরিয়াল হিস্ট্রিকে আমরা দুটো ফেজে ভাগ করতে পারি। ফার্স্ট এম্পায়ারটা ছিল অ্যাটলান্টিকের দিকে, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে, এবং সেকেন্ড এম্পায়ারটা ছিল ইস্টের দিকে, এশিয়া এবং আফ্রিকাতে। ব্রিটিশ ইম্পেরিয়াল হিস্ট্রি 16 শতাব্দীতে শুরু হয়, যখন কিনা তারা প্রথম আয়ারল্যান্ড কনকোয়েস্ট করে, এবং তার পরবর্তীকাল থেকে ইংলিশরা নিজেদেরকে নিউ রোমান্স বলে দাবি করতে থাকে এবং তারা বলতে থাকে যে তারা পৃথিবীর সমস্ত পিছিয়ে পড়া জাতিকে সিভিলাইজড করার জন্যই এসেছে, অর্থাৎ তারা সমস্ত পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তুলতে চায়। এবং তারা এটাও মনে করতো যে তারাই একমাত্র সিভিলাইজড সভ্য মানুষ এবং বেশিরভাগ মানুষই পিছিয়ে পড়া। যদিও তারা এটা মুখে বলতো, কিন্তু এরকম কোনো উদ্দেশ্যই তাদের ছিল না। তাদের মেন উদ্দেশ্যই ছিল নিজেদের স্বার্থসিদ্ধি করা। ভারতবর্ষের ক্ষেত্রেও আমরা এটা সকলেই জানি যে তারা ভারতে আসে এবং কিভাবে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভারতকে অর্থনৈতিকভাবে এবং সমস্ত রকমভাবে এক্সপ্লয়েট করতে থাকে। ওয়াজ দ্য ব্রিটিশ কনকোয়েস্ট অ্যাক্সিডেন্টাল অর ইন্টেনশনাল? অর্থাৎ ব্রিটিশরা যে ভারতে এসেছিল, সেই ভারতে আসা এবং ভারতের সাম্রাজ্য বিস্তার করা, এটা কি নিছকই অ্যাক্সিডেন্টাল ছিল, হঠাৎ করেই ঘটে যায়, নাকি সম্পূর্ণ ইন্টেনশনের সাথে এটা ঘটেছিল? এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতামত রয়েছে। সো জন শেলে বলে একজন রয়েছেন, তার আন্ডারে যে স্কুল ছিল, তারা সেই স্কুল থেকে এটাই বলা হয়, সেই গ্রুপ অফ পিপলসরা এটাই বলেন যে ভারতে ব্রিটিশরা অ্যাক্সিডেন্টালি এসেছিল এবং তারা আনইনটেনশনালি এসেছিল, তাদের এরকম কোনো উদ্দেশ্য ছিল না। আরেকটা স্কুল রয়েছে যারা এটা মনে করেন যে ব্রিটিশদের ভারতে সাম্রাজ্য বিস্তার করার কোনো রকম কোনো ইচ্ছেই ছিল না, তারা নিজেদের প্রফিটের জন্য এসেছিল এবং পরবর্তীকালে নিজেদের লাভের জন্য তারা সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে। আরেক ধরনের গ্রুপ রয়েছে যারা এটা বলেন যে তারা আনউইলিংলি, মানে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে তারা এই পলিটিক্যাল টার্ময়েলের মধ্যে ফেঁসে যায়। কিন্তু আরও একটি গ্রুপ রয়েছে যারা এটা বলেন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে সম্পূর্ণ ক্লিয়ার ইন্টেনশন নিয়ে, অর্থাৎ সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এসেছিলেন এবং তারা বড় পরিমাণে একটা বড় এবং পাওয়ারফুল একটা এম্পায়ার স্থাপন করতেই চেয়েছিলেন। এই প্ল্যানটাই তারা ধীরে ধীরে বিট বাই বিট, অর্থাৎ ধীরে ধীরে তারা এই প্ল্যানটাকে ওভার দ্য ইয়ার্স, অর্থাৎ কয়েক বছর ধরে ধীরে ধীরে তারা এই প্ল্যানটাকে সাকসেসফুলি এস্টাবলিশ করেন। এমনকি তারা ব্রিটিশদের যে শান্তিপূর্ণ ইন্টেনশন ছিল বা তারা পলিটিক্যালি নিউট্রাল ছিল, সেই কথাগুলোকেও সম্পূর্ণ অস্বীকার করেন। দু ধরনের স্কুলেরই মতামত সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। প্রথম দিকে সম্ভবত কোম্পানির যে অফিসিয়ালস ছিল, তারা টেরিটরি এই জন্য অ্যাকোয়ার করতে শুরু করেছিল কারণ তারা তাদের বিজনেসকে প্রোটেক্ট করতে চাইছিল বা প্রমোট করতে চাইছিল। এবং পরবর্তীকালে যখন তারা দেখে যে পলিটিক্যালি এবং তারা যখন পরবর্তীকালে আস্তে আস্তে পলিটিক্যাল সিচুয়েশন বুঝতে শুরু করে, তখন তাদের ইন্টেনশন সম্পূর্ণ পাল্টে যায়। তারা যখন এটা বুঝতে শুরু করে যে কত সহজে তারা একজন লোকাল রুলারকে আরেকজন লোকাল রুলারের বিরুদ্ধে লড়াই করিয়ে দিতে পারে, তখন তারা পলিটিক্যাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে শুরু করে এবং আস্তে আস্তে টেরিটরি অ্যাকোয়ার করতে শুরু করে। কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ যে সমস্ত পলিটিশিয়ানসরা ছিলেন এবং ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটররা ছিলেন, তারা ভারতবর্ষে আসে এবং তারা সম্পূর্ণভাবে নিজেদেরকে ইন্ডিয়ান টেরিটরি অ্যাকোয়ার করার কাজেই নিয়োজিত করেন। এছাড়া ভারত থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিপুল পরিমাণ লাভ হচ্ছিল, তার ফলে অন্যান্য ইউরোপিয়ানসরাও ভারতের প্রতি আকৃষ্ট হতে থাকে। কুইক প্রফিট করার একটা লোভ, এছাড়া ব্রিটেনে যে পলিটিক্যাল ডেভেলপমেন্টগুলো হচ্ছিল, সেই সমস্ত ডেভেলপমেন্টও একটা ফ্যাক্টর ছিল, যার কারণে ইন্ডিয়াতে ব্রিটিশ পলিটিক্যাল ক্লাউড বাড়তে থাকে। কিছু কিছু সময় তারা এই জন্য লড়াই করতো যাতে তারা নিজেদের ব্যবসা, নিজেদের কমার্শিয়াল ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে পারে। আবার কোনো কোনো সময় তারা যে সমস্ত ভারতীয় অ্যালিজ ছিল, তাদের রাইভেলদের বিরুদ্ধেও লড়াই করতো। লর্ড ওয়েলেসলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স চালু করার মাধ্যমে ব্রিটিশ ডমিনিয়নকে আরও এক্সপ্যান্ড করতে শুরু করে এবং 1798 থেকে 1818 এই সময়কালে ব্রিটিশদের পুরোপুরি মোটিভই ছিল ইম্পেরিয়ালিস্টিক,
লর্ড হ্যাস্টিং আসেন এবং লর্ড হ্যাস্টিং এসে লর্ড ওয়েলেসলি যে সমস্ত পলিসিগুলো ছিল সেগুলোকেই আরও এগিয়ে নিয়ে যান এবং এগুলো এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ভারতবর্ষকে আরও বেশি করে অ্যাকোয়ার করতে শুরু করেন এবং পরবর্তীকালে ব্রিটিশরা সম্পূর্ণ প্ল্যান করে পুরো সমগ্র ভারতবর্ষকে অ্যাকোয়ার করার প্রবণতা দেখান এবং তারা এটাও চেষ্টা করেন যে ভারতের পাশাপাশি কিছু নেইবারিং স্টেটকেও যদি তারা অ্যাকোয়ার করতে পারেন। When did the British period begin in India? ভারতে কখন ব্রিটিশ পিরিয়ডে শুরু হয়? যদিও এটা সেভাবে বলা সম্ভব নয় যে ঠিক কোন সময় থেকে ভারতে ব্রিটিশ পিরিয়ড শুরু হয়, কারণ এটা একটা ভাস্ট পিরিয়ড ছিল। কিন্তু কিছু কিছু হিস্টোরিয়ানসরা মনে করেন যে 1740 খ্রিস্টাব্দে যখন অ্যাংলো ফ্রেঞ্চ স্ট্রাগল হয় সেই সময় থেকেই ভারতে ব্রিটিশ সুপ্রিমেসি স্টার্ট হয়ে গিয়েছিল। অ্যাংলো ফ্রেঞ্চ যে স্ট্রাগল ছিল সেটা অস্ট্রিয়ান সাকসেশনারি এক্সটেনশন ছিল, যেটা কিনা ইউরোপে হচ্ছিল, এবং তারপর থেকে ব্রিটিশ পিরিয়ড স্টার্ট হয়। কিন্তু কিছু কিছু লোক মনে করেন বা কিছু কিছু ঐতিহাসিক মনে করেন 1757 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশরা নবাব অফ বেঙ্গলকে হারিয়ে দেয় পলাশির যুদ্ধে, তারপর থেকে ব্রিটিশ পিরিয়ডে শুরু হয়। এটাকে একটা ডেজিগনেটেড ডেট বলেও ধরা হয়। কিন্তু আরও কিছু হিস্টোরিয়ানসরা আছে যারা 1761-কে অর্থাৎ থার্ড ব্যাটেল অফ পানিপত, যেখানে মারাঠাদের ডিফিট করেছিলেন আহমেদ শাহ আবদালি, সেই সময়টাকেও ইন্ডিয়াতে ব্রিটিশ পিরিয়ডের স্টার্টিং বলে মনে করেন। হাউএভার, যাই হোক, এই সমস্ত ক্রোনোলজিক্যাল ল্যান্ডমার্ক যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণইভাবে কোনোটাকে সত্যিও বলা যায় না, আবার কোনোটাকে সম্পূর্ণভাবে মিথ্যেও বলা যায় না, কারণ এইভাবে একটা পার্টিকুলার টাইম বলা সম্ভব নয় যে ঠিক এই সময় থেকেই ব্রিটিশ পিরিয়ড শুরু হয়েছিল। কজেস অফ ব্রিটিশ সাকসেস ইন ইন্ডিয়া। এবার দেখা যাক কী কী কারণে ব্রিটিশরা ভারতে জয়লাভ করতে পেরেছিল এবং ঠিক কী কী কারণের জন্য ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করা সম্ভব হয়েছিল। ব্রিটিশরা যে ভারতে সাম্রাজ্য বিস্তার করেছিল সেটা এক বা দুদিনের ব্যাপার নয়, এটা অলমোস্ট আ সেঞ্চুরি, অর্থাৎ কয়েকশো বছরের, প্রায় 100 বছর ধরে তারা চেষ্টা করে যাচ্ছিল। এই এই 100 বছরে তারা বিভিন্ন রকম ডিপ্লোম্যাটিক, মিলিটারি ট্যাকটিক্স এবং বিভিন্ন রকম মেকানিজম নিয়েছে এবং পরবর্তীকালে ফাইনালি তারা ইন্ডিয়াতে রুল করতে স্টার্ট করে। তারা অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির মাধ্যমে, ওয়ারের মাধ্যমে, বিভিন্ন রকমভাবে লোকাল যে সমস্ত কিংডম রয়েছে তাদের ওপর নিজেদের পাওয়ারকে ইম্পোজ করতে শুরু করে এবং পরে পুরো ভারতবর্ষে তারা কনসলিডেটেডভাবে রাজত্ব করতে শুরু করেছিল। ব্রিটিশ যারা ছিল তারা বিভিন্ন রকম ট্যাকটিক্সের মাধ্যমে ইন্ডিয়াকে এক্সপ্লয়েট করতে শুরু করে এবং রিজিওনাল রুলার যে সমস্ত ছিল তাদেরকে প্রথমে তারা এক এক করে তাদেরকে নিজেদের বশত্বা স্বীকার করায় বা তাদেরকে হেল্প করার নাম করে হোক বা বিভিন্ন রকম পলিসির মাধ্যমে তাদেরকে নিজেদের আনুগত্যে নিয়ে আসে এবং তারপর তারা পুরো ভারতবর্ষে তাদের নিজেদের আধিপত্য বিস্তার করে। সুপিরিয়র আর্মস, মিলিটারি অ্যান্ড স্ট্র্যাটেজি। এটা বলা বাহুল্য যে ইন্ডিয়ার তুলনায় ব্রিটিশদের যে সমস্ত আর্মি ছিল, মিলিটারি ছিল, তারা অনেক গুণ ভালো ছিল এবং তাদের মাস্কেটস, ক্যানন এগুলো অনেক বেটার ছিল ইন্ডিয়ার থেকে। এবং ইন্ডিয়ানসরা যখন এটা রিয়েলাইজ করতে শুরু করে তখন তারা ইউরোপিয়ান আর্মস ইম্পোর্ট করতে শুরু করে এবং ইউরোপিয়ান অফিসার্সদের এমপ্লয়েড করে নিজেদের ট্রুপসকে ট্রেনিং দেওয়ার জন্য। কিন্তু তাহলেও ইন্ডিয়ান মিলিটারি অফিসাররা কখনোই ব্রিটিশ অফিসারদের ম্যাচ করতে পারেনি, কোথাও একটা অরিজিনালিটির অভাব ছিল এবং ইন্ডিয়ানসরা যারা ছিল তারা শুধুমাত্র ইমিটেটরস, অর্থাৎ নকল করলে ঠিক যেরকম হয় সে তাতেই পরিণত হয়। সেই আসল যে ব্যাপারটা যেটা ব্রিটিশদের মধ্যে ছিল সেটা কখনোই ইন্ডিয়ানসদের মধ্যে দেখতে পাওয়া যায়নি, যেটা কিনা একটা কারণ ছিল ব্রিটিশদের জয়লাভ করার। বেটার মিলিটারি ডিসিপ্লিন অ্যান্ড রেগুলার স্যালারি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে যে সমস্ত ট্রুপস ছিল তাদেরকে একটা রেগুলার স্যালারি দেওয়া হতো, তাদের মান্থলি ঠিকঠাক টাইমে একটা স্যালারি দেওয়া হতো, যার ফলে এবং তাদের একটা স্ট্রিক্ট রেজিমের মধ্যে রাখা হতো, যার ফলে তারা এটা এনশিওর করতো যে তাদের যে ট্রুপস তারা যেন সবসময় লয়াল থাকে, সৎ থাকে। অপরদিকে ইন্ডিয়ান রুলার্স যারা ছিল তারা এনাফ পরিমাণ মানি, অর্থাৎ সঠিক পরিমাণে মানি পে করতো না, স্যালারিজ দিত না ঠিকঠাক করে। উদাহরণ হিসেবে দেখা যায় যে মারাঠারা যারা ছিল তারা এক সময় যে সমস্ত সৈন্য ছিল তাদেরকে রেভিনিউ কালেক্ট করার দায়িত্ব দিয়ে দিয়েছিল যাতে তারা নিজেদের ট্রুপসকে পে করতে পারে। এবং ইন্ডিয়ানদের মধ্যে এই ঠিকঠাক করে স্যালারি দিতে না পারা এইটাও একরকম কারণ ছিল যার ফলে ইন্ডিয়ান মিলিটারিরা বিদ্রোহী হয়ে উঠতো বা কখনো কখনো তারা প্রয়োজনে শত্রুপক্ষের দলেও যোগ দিতে পারতো প্রয়োজনে। সিভিল ডিসিপ্লিন অ্যান্ড ফেয়ার সিলেকশন সিস্টেম। কোম্পানির যে
কোম্পানির ক্ষেত্রে দেখা যেত যে পদগুলো, যে যে সমস্ত মিলিটারি পদ ছিল সেগুলো তাদের যোগ্যতার ওপর নির্ভর করে দেওয়া হতো। সেখানে বংশানুক্রমিক বা কাস্টের কোনো রকম কোনো ব্যাপার ছিল না। কিন্তু এবং তারা এটাও দেখতো যে তারা যেন ডিসিপ্লিনে থাকে, তাদের ক্যাম্পেইন সম্পর্কে, তাদের কি উদ্দেশ্য সেটা সম্পর্কে তারা সবসময় ওয়াকিবহাল থাকতো। কিন্তু অপরদিকে ভারতীয়দের যদি আমরা দেখি, তাদের মিলিটারি অফিসারের ক্ষেত্রে তাদেরকে অ্যাপয়েন্ট করা হতো বেশিরভাগ কাস্টের ভিত্তিতে, কিংবা তাদের নিজেদের পার্সোনাল রিলেশনের ওপর ভিত্তি করে। এবং মেরিট কী জিনিস, অর্থাৎ যোগ্যতা, অ্যাবিলিটি, এগুলোকে সম্পূর্ণভাবে অদেখা করা হতো, এগুলোকে দেখা হতো না। যার ফলে কি হতো, যে কোনো সময় যে সমস্ত মিলিটারি ছিল তারা বিদ্রোহী হয়ে উঠতে পারতো, তারা ডিসলয়াল হতে পারতো, কারণ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, যেহেতু তাদের তারা ঠিকঠাক করে স্যালারি পাচ্ছে না, তাদের ঠিকমতো পদোন্নতি হচ্ছে, যার কারণে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রয়োজনে তারা বিদ্রোহীও হয়ে উঠতে পারতো। ব্রিলিয়ান্ট লিডারশিপ অ্যান্ড সাপোর্ট অফ সেকেন্ড লাইন লিডার। ইংরেজদের লিডারশিপ তো অসম্ভব ভালো ছিলই, কিন্তু তাদের কাছে আরও একটা অ্যাডভান্টেজ ছিল সেকেন্ড লাইন লিডারশিপের। ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, এছাড়া মুনরো, ডালহৌসি ইত্যাদির মতন খুবই ভালো কোয়ালিটির লিডারশিপ তাদের কাছে ছিল। এবং তাদের কাছে আরও একটা অ্যাডভান্টেজ যেটা ছিল সেটা বললাম, যেটা সেকেন্ডারি লিডারশিপের। সেই ক্ষেত্রে আমরা কিছু নাম উল্লেখযোগ্য, যেরকম স্যার আয়ার, লর্ড লেক, আর্থার ওয়েলেসলি, যারা কিনা শুধুমাত্র যে লিডারশিপের জন্য লড়াই করেছিল তাই নয়, তারা দেশের গ্লোরির জন্য, দেশের গৌরবের জন্য লড়াই করেছিল। না, হোয়াট ইজ সেকেন্ড লাইন লিডারশিপ? আমরা দেখেছি যে প্রত্যেক ক্ষেত্রে একজন লোক থাকে যিনি একটা পদ খালি হলে সেই পদটাকে সামলানোর জন্য তৈরি থাকে। যেরকম যদি আমরা খেয়াল করি, প্রেসিডেন্টের সাথে ভাইস প্রেসিডেন্টের পদ থাকে। যদি প্রেসিডেন্ট কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, সেই কাজটা যাতে ভাইস প্রেসিডেন্ট দেখাশোনা করতে পারে। সেকেন্ড লাইন লিডারশিপও অনেকটা সেই ধরনের। কোনো কারণে যদি লিডার অ্যাবসেন্ট থাকে, সেকেন্ড লাইন লিডাররা সেই যুদ্ধটাকে কন্টিনিউ করতে পারে। আমরা দেখেছি ইন্ডিয়ার ক্ষেত্রেও খুব ব্রিলিয়ান্ট যোগ্যতার লিডার ছিলেন, যাদের মধ্যে হায়দার আলী, টিপু সুলতান, চিনকুলিজ খান, মাধুরাও সিন্ধিয়া অ্যান্ড যশবন্তরাও হোলকার, এদের নাম উল্লেখযোগ্য। কিন্তু তাদের কাছে সেকেন্ড লাইন লিডার না থাকায় তাদের একটা কোথাও না কোথাও একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। আর তাছাড়াও একটা জিনিস ছিল, ইন্ডিয়ান লিডার্স যারা ছিলেন তারা সবসময় একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতেই ব্যস্ত থাকতেন। তারা একত্রিত হয়ে ইংলিশদের বিরুদ্ধে যুদ্ধ না করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার যে একটা প্রবণতা, সেটা তাদের মধ্যে ছিল না। সেই যুদ্ধ না করে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতেন, এবং প্রয়োজনে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্রিটিশদের হেল্পও নিতেন। স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকআপ। ব্রিটিশ কোম্পানির যে পরিমাণ ইনকাম হচ্ছিল সেটা পর্যাপ্ত ছিল শেয়ার হোল্ডার্সদের পে করার জন্য। এমনকি ভারতে তাদের যে ভারতের সাথে যুদ্ধ চলছিল তার খরচ বহন করার জন্য তাদের এনাফ পরিমাণ ইকোনমিক সাপোর্ট ছিল তাদের। এবং শুধুমাত্র ভারতে নয়, ভারতের বাইরেও তারা বিভিন্ন দেশের থেকে যে ইনকাম করছিল, বিভিন্ন দেশে যে তাদের বাণিজ্য চলছিল, সেখান থেকে তারা যথেষ্ট পরিমাণ তাদের ইনকাম হচ্ছিল। এই সব কিছুর একটা ভীষণ বড় কারণ ছিল তাদের সি পাওয়ার, অর্থাৎ তাদের স্ট্রং নেভি ছিল, যার কারণে তারা ভীষণভাবে দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা করার জন্য সফল হয়েছিল। আর সব থেকে বড় একটা রিজন হিসেবে ধরা হয় ন্যাশনাল প্রাইডকে, অর্থাৎ ব্রিটিশদের মধ্যে একটা বিলিভ ছিল, একটা থট ছিল নিজেদের দেশকে বা নিজেদের দেশকে প্রাউড ফিল করানোর জন্য কিছু করার। সেক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিয়ার সেই সময় নিজেদের মধ্যে ডিভাইডেড ছিল, দেশের জন্য কিছু করার বা ন্যাশনালিজম যে থটটা, সেটা ইন্ডিয়াতে সেই সময় অ্যাবসেন্ট ছিল। যার ফলে ব্রিটিশদের দেশের প্রতি ভালোবাসাও একটা বড় রিজন, যেই কারণে ব্রিটিশরা ভারতীয়দের ওপর খুব সহজেই আধিপত্য বিস্তার করতে পেরেছিল এবং ভারতে তাদের সাকসেস হয়। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও. This is the part 1 of chapter 5. Hope these videos are helping you. Please consider subscribing my channel. Thank you so much for watching.